আমরা আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়লাম। ছবিটা কি লোপাট হয়ে গেল নাকি মশাই? যেতে যেতে জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। সেটাই তো ভয় পাচ্ছি। একদিন ছবির ব্যাপারটায় ঠিক ইন্টারেস্ট পাচ্ছিলুম না জানেন। এখন বইটা পড়ে আর ভূদেব রাজার সঙ্গে কথা বলে কেমন যেন একটা নারীর যোগ অনুভব করছি ওই টিন্টোরেটোর সঙ্গে। ফেলুদা গম্ভীর। লালমোহনবাবুর ভুল শুধরানোর চেষ্টাও করল না। এবার হরিপদবাবু স্পিডোমিটারের কাঁটা আরও চড়িয়ে রাখায় আমরা ঠিক 2 ঘন্টায় পৌঁছে গেলাম। নিয়োগী বাড়িতে এই 3 দিনে যেমন কিছু নতুন লোক এসেছে, নবকুমার বাবুর স্ত্রী ও 2 ছেলে মেয়ে, তেমনি কিছু লোক চলেও গেছে। চন্দ্রশেখরের ছেলে রুদ্রশেখর আজ ভোরে চলে গেছেন কলকাতা, আর বঙ্কিমবাবুও নেই। বঙ্কিমবাবু খুন হয়েছেন। কোনো ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয়, আর তার ফলেই তার মৃত্যু হয়। বেশ বেলা পর্যন্ত তার কোনো হদিস না পেয়ে খোঁজাখুঁজি পড়ে যায়। শেষে চাকর গোবিন্দ স্টুডিওতে গিয়ে দেখে তার মৃতদেহ পড়ে আছে মেঝেতে, মাথার চারপাশে রক্ত। পুলিশের ডাক্তার দেখে বলেছে মৃত্যু হয়েছে আঘাতের সঙ্গে সঙ্গে। সময় আন্দাজ রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে। নবকুমারবাবু বললেন, আপনাকে ফোনে পাওয়া গেল না, তাই বাধ্য হয়েই পুলিশে খবর দিতে হলো। তা ভালোই করেছেন, বলল ফেলুদা। কিন্তু কথা হচ্ছে, ছবিটা আছে কি? সেটাই তো আশ্চর্য ব্যাপার মশাই। আততায়ী যে কে সেটা আন্দাজ করা তো খুব মুশকিল নয়। ভদ্রলোকের হাবভাব এমনিতেই সন্দেহজনক মনে হতো। বোঝাই যাচ্ছিল টাকার দরকার। অথচ আইনের পথে গেলে সম্পত্তি পেতে অন্তত 6-7 মাস তো লাগতই। আরও অনেক বেশি, বলল ফেলুদা। 5 বছর আগেও ভূদেব সিং চন্দ্রশেখরের কাছ থেকে চিঠি পেয়েছেন। তাই বুঝি? তাহলে তো ভদ্রলোকের কোনো লিগ্যাল রাইটই ছিল না। তাতে অবশ্য চুরি করতে কোনো বাধা নেই, কিন্তু চুরি হয়নি। ছবি যেখানে ছিল সেখানেই আছে। তাজ্জব ব্যাপার, বলল ফেলুদা। এই জাতীয় ঘটনার সমস্ত হিসেব টিসেব গুলিয়ে দেয়। পুলিশ কি বলে? এক দফা জেরা হয়ে গেছে সকালেই। আসল কাজ তো হলো যে চলে গেছে তাকে খুঁজে পাওয়া। কারণ কাল রাত্রে এই বাড়িতে ছিলাম আমি, আমার স্ত্রী আর ছেলে মেয়ে, বাবা মা, রবিনবাবু আর চাকর বাকর। রবিনবাবু ভদ্রলোকটি, উনি প্রায় রোজ রাত 1টা-2টো অবধি ওর ঘরে কাজ করেন। চাকরেরা ওর ঘরে পাতি চলতে দেখেছে, তাই সকাল 8টার আগে বড় একটা ঘুম থেকে ওঠেন না। 8টায় ওর ঘরে চা দেয় গোবিন্দ, আজও দিয়েছে। রুদ্রশেখরে যে খুব সকালে উঠতেন তা নয়, তবে আজ 6:30টার মধ্যে তিনি উঠে চলে গেছেন। উনি আর ওর সঙ্গে একজন আর্টিস্ট। আর্টিস্ট? আপনি যেদিন গেলেন সেদিনই এসেছেন কলকাতা থেকে। রুদ্রশেখরই গিয়ে নিয়ে এসেছিলেন স্টুডিওর জিনিসপত্রের একটা ভ্যালুয়েশন করার জন্য। সব বিক্রি করে দেবেন বলে ভাবছিলেন বোধহয়। ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করে যাননি? ওহো, আমি তো জানি কলকাতায় যাচ্ছেন উকিল টুকিলের সঙ্গে কথা বলতে, কাজ হলেই আবার ফিরে আসবেন। কিন্তু এখন তো মনে হয় আর ফিরবেন না। আমরা একতলার বৈঠকখানায় বসে কথা বলছিলাম। নবকুমার বোধহয় আমাদের দোতলায় নিয়ে যাবেন বলে সোফা ছেড়ে উঠতেই ফেলুদা বলল, রুদ্রশেখর যে ঘরটায় থাকতেন সেটা একবার দেখতে পারি কি? নিশ্চয়ই, এই তো পাশেই। ঘরের দক্ষিণ দিকের দরজা একটা দিয়ে আমরা মেঝেতে চীনামাটির টুকরো বসানো একটা শোবার ঘরে ঢুকলাম। ঢুকেই মনে হলো যেন 19বিংশ শতাব্দীতে এসে পড়েছি। এমন খাট, খাটের ওপর মশারি টাঙানোর এমন ব্যবস্থা, এমন ড্রেসিং টেবিল, এমন রাইটিং ডেস্ক, কাপড় রাখার এমন আলনা, কোনোটাই আর আজকের দিনে দেখা যায় না। নবকুমারবাবু বললেন, এই ঘরটাতে আগে চন্দ্রশেখরের ভাই সূর্যশেখর অর্থাৎ নবকুমারবাবুর ঠাকুরদাদা থাকতেন। ঠাকুরদাদা শেষের দিকে আর দোতলায় উঠতে পারতেন না, অথচ রোজ সকালে বিকেলে মন্দিরে যাওয়া যায়, তাই একতলাতেই বসবাস করতেন। বিছানা করা হয়নি দেখছি, বলল ফেলুদা। সত্যি, মশারিটা পর্যন্ত এখনও ঝুলে রয়েছে। সকাল থেকেই এ বাড়িতে যা হট্টগোল, চাকর বাকরেরা সব কাজকর্ম ভুলে গেছে আর কি। পাশের ঘরটায় কে থাকে? ওটায় থাকতেন বঙ্কিমবাবু। 2টো ঘরের মাঝখানে একটা দরজা রয়েছে, কিন্তু সেটা বন্ধ। ফেলুদা রুদ্রশেখরের ঘর থেকে বেরিয়ে এসে বাইরের দরজা দিয়ে ঢুকলো বঙ্কিমবাবুর ঘরে। এ ঘরে স্বভাবতই জিনিসপত্র অনেক বেশি। আলনায় জামা কাপড়, তার নিচে চটি জুতো, টেবিলের উপর কিছু বই, কলম, প্যাড, একটা রেমিংটন টাইপরাইটার, দেয়ালে টাঙানো কিছু ফটোগ্রাফ, তার মধ্যে একজন সন্ন্যাসী গোছের ভদ্রলোকের। এই ঘরেও বিছানা করা হয়নি, মশারি ঝুলে রয়েছে।
ফেলুদা হঠাৎ খাটের দিকে এগিয়ে গিয়ে মশারিটা তুলে ধরল। তার দৃষ্টি বালিশের দিকে। বালিশটা তুলতেই তার তলা থেকে একটা জিনিস বেরিয়ে পড়ল। একটা ছোট্ট নীল রঙের বাক্সের মধ্যে একটা ট্রাভেলিং অ্যালার্ম ক্লক। এই জিনিস তো আমরাও এককালে করতুম মশাই, বললেন লালমোহনবাবু। পাশের ঘরে ছোট কাকা শুতেন। পরীক্ষার সময় অ্যালার্ম দিয়ে ভোরে উঠতুম। ওর যাতে ঘুম না ভাঙে তাই ঘড়িটা রাখতুম বালিশের নিচে। বলল ফেলুদা। কিন্তু এ নিয়ে অ্যালার্ম দিয়েছিলেন 3:30টায়। 3:30? নবকুমারবাবু অবাক। এবং সেই সময় বোধহয় চন্দ্রশেখর গিয়েছিল স্টুডিওতে। মনে হয় ভদ্রলোক কিছু একটা সন্দেহ করেছিলেন। সেই সন্দেহের কথাটাই বোধহয় আমায় বলতে চেয়েছিলেন গতবার। এই খুনের আবহাওয়াতেও লালমোহনবাবুর হঠাৎ উৎফুল্ল হয়ে ওঠার কারণ আর কিছুই না। নবকুমারবাবুর 11 বছরের ছেলে আর 9 বছরের মেয়ে দুজনেই বেরিয়ে গেল জটায়ুর অন্ধভক্ত। ভদ্রলোককে বৈঠকখানার সোফায় ফেলে দুজনেই চেপে ধরল। একটা গল্প বলুন, একটা গল্প বলুন। লালমোহনবাবু খুব স্পিডে উপন্যাস লেখেন ঠিকই, তাই বলে কেউ চেপে ধরলেই যে টুথপেস্টের টিউবের মতো গল গল করে নতুন গল্প বেরিয়ে যাবে এমন নয়। আচ্ছা বলছি বলে পরপর 3 বার খানিক দূর এগোতেই ভাই বোনে চেঁচিয়ে ওঠে, আরে এ তো সাহারায় শিহরণ, আরে এ তো হন্ডুরাসের হাহাকার, এ তো অমুক, এ তো তমুক। শেষে ভদ্রলোকের কি অবস্থা হলো জানি না, কারণ ফেলুদা নবকুমার বাবুকে বলল যে একবার খুনের জায়গাটা দেখবে। লালমোহনবাবুকে দোতলায় রেখে আমরা 3 জনে গেলাম চন্দ্রশেখরের স্টুডিওতে। প্রথমেই যেটার দিকে দৃষ্টি দিয়ে ফেলুদা থেমে গেল সেটা হলো ঘরের মাঝখানের টেবিলটা। এর উপরে একটা ব্রোঞ্জের মূর্তি ছিল না, একটা ঘোড়সওয়ার। ঠিক বলেছেন, ওটা ইন্সপেক্টর মণ্ডল নিয়ে গেলেন আঙুলের ছাপ নেওয়ার জন্য। ওর ধারণা ওটা দিয়েই খুনটা করা হয়েছে। এবার আমরা 3 জনেই দক্ষিণের দেওয়ালের কোণের ছবিটার দিকে এগিয়ে গেলাম। আজ যেন যিশুর জৌলস আরও বেড়েছে। কেউ পরিষ্কার করেছে নাকি ছবিটাকে? ফেলুদা এক পা করিয়ে গিয়ে গিয়ে ছবিটার একেবারে কাছে গিয়ে দাঁড়ালো। তারপর মিনিটখানেক সেটার দিকে চেয়ে থেকে একটা অদ্ভুত প্রশ্ন করল। ইটালিতে রেনেসাসের যুগে মিনি শ্যামা পোকা ছিল কি? মিনি শ্যামা পোকা? নবকুমার বাবুর চোখ কপালে উঠে গেছে। আজকাল 3 রকম শ্যামা পোকা হয়েছে, জানেন তো? মিনি, মিডি আর ম্যাক্সি। ম্যাক্সিগুলো সাদা, সবুজ নয়। মিনিগুলো রেগুলার কামড়ায়। সবুজ মিডিগুলো অবশ্য চিরকালই ছিল, কিন্তু ষড়বিংশ শতাব্দীর ভেনিসে ছিল কি না সেই বিষয়ে আমার সন্দেহ আছে। ভেনিসে না হোক, এই বৈকুণ্ঠপুরে তো আছেই, কাল রাত্রেও হয়েছিল। তাহলে দুটো প্রশ্ন করতে হয়, বলল ফেলুদা। প্রাচীন পেন্টিংয়ের শুকনো রঙে সে পোকা আটকায় কী করে? আর যে ঘরে রাত্রে বাতি চলে না সেই ঘরে পোকা আসে কী করে? তার মানে এই ছবি আসল ছবি নয়, মিস্টার নিয়োগী। আসল ছবিতে যিশুর কপালে শ্যামা পোকা ছিল না, আর ছবির রঙও এত উজ্জ্বল ছিল না। এই ছবি গত 2-1 দিনের মধ্যে আঁকা হয়েছে মূলটার থেকে কপি করে। কাল রাত্রিরে মোমবাতি বা কেরোসিনের বাতি জ্বালিয়ে হয়েছে, আর সেই সময় একটি শ্যামা পোকা ঢুকে যিশুর কপালের কাঁচা রঙে আটকে গেছে। নবকুমারবাবুর মুখ ফ্যাকাশে। তাহলে আসল ছবি? আসল ছবি সরিয়ে ফেলা হয়েছে মিস্টার নিয়োগী, খুব সম্ভবত আজ ভোরেই, এবং কে সরিয়েছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। গুড আফটারনুন মিস্টার নিয়োগী। গুড আফটারনুন। রুদ্রশেখর এগিয়ে এসে সোমানির বিপরীত দিকে একটা চেয়ারে বসলেন। দুজনের মাঝখানে একটা প্রশস্ত আধুনিক ডেস্ক। আপিস ঘরটা শীতাতপ নিয়ন্ত্রিত এবং চারিদিক থেকে বন্ধ, তাই শহরের কোনো শব্দই এখানে পৌঁছায় না। পাশের শেলফের উপর ঘড়িটা ইলেকট্রনিক্স, তাই সেটাও নিঃশব্দ। আপনি কি ছবিটা পেয়েছেন? প্রশ্ন করলেন হীরালাল সোমানি। রুদ্রশেখর নিয়োগী কোনো জবাব দেওয়ার পরিবর্তে বললেন, আপনি তো আরেকজনের হয়ে ছবিটা কিনতে চান, তাই না? হীরালাল এক দৃষ্টি চেয়ে রইলেন রুদ্রশেখরের দিকে, ভাবটা যেন তিনি প্রশ্নটা শুনতেই পাননি। আমি সেই ভদ্রলোকের নাম ঠিকানাটা চাইতে এসেছি, বললেন রুদ্রশেখর নিয়োগী। হীরালাল ঠিক সেইভাবেই চেয়ে থেকে বললেন, আমি আবার জিজ্ঞেস করছি মিস্টার নিয়োগী, ছবিটা কি এখন আপনার হাতে? সেটা বলতে আমি বাধ্য নই। তাহলে আমিও ইনফরমেশন দিতে বাধ্য নই। এবার দেবেন কি? রুদ্রশেখর বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়েছেন। তার হাতে এখন একটি রিভলভার, সোজা হীরালালের দিকে তাক করা। বলুন মিস্টার সোমানি, আমার জানা দরকার। আমি আজই সেই লোকের সঙ্গে যোগাযোগ করতে চাই। টেবিলের তলায় সোমানি যে তার বাঁ হাঁটু দিয়ে একটি বোতাম যে চাপ দিয়েছেন,
এবং দেওয়া মাত্র রুদ্রশেখরের পেছনে একটি ঘরের দরজা খুলে গিয়ে দুটি লোক বেরিয়ে এসে তার পেছনে দাঁড়িয়েছে, সেইটা তার জানার উপায় ছিল না। পর মুহূর্তে রুদ্রশেখর দেখলেন যে তিনি মোক্ষম প্যাঁচে পড়েছেন। একটি লোক তার ডান হাত ধরে তাতে মোচড় দেওয়াতে রিভলভারটা এখন তারই হাতে চলে গেছে এবং সেটি এখন রুদ্রশেখরের দিকেই তাক করা। পালাবার কোনো চেষ্টার ফল হবে না মিস্টার নিয়োগী। এই দুইজন লোক আপনার সঙ্গে গিয়ে আপনার কাছ থেকে ছবিটা নিয়ে আসবে। আশা করি আপনি মূর্খের মতো বাধা দিবেন না। 20 মিনিটের মধ্যে লোক দুজন সমেত রুদ্রশেখর একটি ফিয়াট গাড়িতে করে সদর স্ট্রিটের একটি হোটেলে পৌঁছে গেলেন। আপাত দৃষ্টিতে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। দুটি লোককে সঙ্গে নিয়ে রুদ্রশেখর তার ঘরে চলেছেন। দুজনের একজনের হাত কোটের পকেটে ঠিকই, কিন্তু সে হাতে যে রিভলভার ধরা সেটা বাইরে থেকে লোকে বুঝবে কি করে? 19 নম্বর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবার পর রিভলভার বেরিয়ে এলো কোটের পকেট থেকে। রুদ্রশেখর বুঝলেন কোনো আশা নেই, তাকে আদেশ মানতেই হবে। সুটকেস বিছানার উপর রেখে চাবি দিয়ে ডালা খুলে একটা খবরের কাগজে মোড়া পাতলা বোর্ড বার করে আনলেন রুদ্রশেখর। যে লোকটির হাতে রিভলভার নেই সে মোড়কটা ছিনিয়ে নিয়ে খবরের কাগজের র্যাপিং খুলতেই বেরিয়ে পড়ল যীশুখ্রিস্টের ছবি। লোকটা ছবিটা আবার কাগজে মুড়ে পকেট থেকে প্রথমে একটি সিল্কের রুমাল বার করে তাই দিয়ে রুদ্রশেখরের মুখ বাঁধল। তারপর একটি মোক্ষম ঘুষিতে তাকে অজ্ঞান করে মেঝেতে ফেলে নাইলনের দড়ির সাহায্যে আষ্টেপৃষ্ঠে বেঁধে সেভাবেই ফেলে রেখে দুজনে ঘর থেকে বেরিয়ে গেল। 15 মিনিটের মধ্যে যীশুখ্রিস্টের ছবি হীরালাল সোমানের কাছে পৌঁছে গেল। সোমানি ছবিটার উপর চোখ বুলিয়ে দুটি লোকের একটির হাতে দিয়ে বললেন, এটা ভালো করে প্যাক করো। তারপর অন্য লোকটিকে বললেন, একটা জরুরি টেলিগ্রাম লিখে দিচ্ছি, এক্ষুনি পার্ক স্ট্রিটের পোস্ট অফিসে চলে যাও। টেলিগ্রাম আজকের মধ্যেই যাওয়া চাই। সোমানি টেলিগ্রাম লিখলেন, মিস্টার ওয়াল্টার ক্রিকোরিয়ান, ক্রিকোরিয়ান এন্টারপ্রাইজ, 14 হেন্সি স্ট্রিট, হংকং, অ্যারাইভিং স্যাটারডে 9th অক্টোবর। সোমানি। সন্ধ্যের দিকে ইন্সপেক্টর মণ্ডল এলেন। মহাদেব মণ্ডল নামটা শুনলেই যে একটা গোলগাল নাদুস নুদুস চেহারা মনে হয়, মোটেই সেরকম নয়, বরং একেবারেই উল্টো। লালমোহনবাবু পরে বলেছিলেন, নামের 3 ভাগের 2 ভাগই যখন রোগা তখন এটাই স্বাভাবিক, যদিও সচরাচর এটা হয় না। এখানে অবশ্য নাম বলতে লালমোহনবাবু দারোগা বোঝাতে চেয়েছিলেন। দেখলাম ফেলুদার নাম যথেষ্ট জানা আছে ভদ্রলোকের। আপনি তো খড়গপুরের সেই জোড়া খুনের রহস্যটা সমাধান করেছিলেন, তাই না? 78-এ যমজ ভাইয়ের একজনকে মারার কথা, কোনো রিস্ক না নিয়ে দুজনকেই খুন করেছিল এক ভাড়াটে গুন্ডা। ফেলুদার খুব নামডাক হয়েছিল কেসটাতে। ফেলুদা বলল, বর্তমান খুনের ব্যাপারটা কি বুঝছেন? খুনি তো যিনি ভেগেছেন তিনি, বললেন ইন্সপেক্টর মণ্ডল। এই বিষয়ে কোনো ডাউট নেই, কিন্তু কথা হচ্ছে মোটিভ নিয়ে। একটা মহামূল্য জিনিস নিয়ে খুনি ভেগেছে, সেটা জানেন কি? এটা আবার কি ব্যাপার? এটা আবিষ্কারের ব্যাপারে আমার সামান্য অবদান আছে। জিনিসটা কি? একটা ছবি, স্টুডিওতেই ছিল। সেই ছবিটা নেবার সময় বঙ্কিমবাবু গিয়ে পড়লে পরে খুনটা অসম্ভব নয়, তা তো বটেই। আপনি সাংবাদিক ভদ্রলোকটিকে জেরা করেছেন? করেছি বই কি। সত্যি বলতে কি, দুটি সম্পূর্ণ অচেনা লোক একই সঙ্গে বাড়িতে এসে রয়েছে, এইটা খুবই খটকার ব্যাপার। ওর ওপরেও যে আমার সন্দেহ পড়েনি তা না, তবে জেরা করে মনে হলো লোকটি বেশ স্ট্রেট ফরওয়ার্ড, কথাবার্তাও পরিষ্কার। তাছাড়া যেই মূর্তিটা মাথায় মেরে খুন করা হয়েছে বলে আমার বিশ্বাস, তাতে স্পষ্ট আঙুলের ছাপ পাওয়া গেছে। এর সঙ্গে এনার আঙুলের ছাপ মিলে না। রুদ্রশেখরবাবুর ট্যাক্সির খোঁজ করেছেন? WBT 4122। বাবা, আপনার তো খুব মেমোরি। খোঁজ করা হয়েছে বই কি, পাওয়া গেছে সেই ট্যাক্সি। রুদ্রশেখরকে এখান থেকে নিয়ে গিয়ে সদর স্ট্রিটের একটা হোটেলে নামায়। সেই হোটেলে খোঁজ করে ভদ্রলোককে পাওয়া যায়নি। অন্য হোটেলগুলোতেও নাম এবং চেহারার বর্ণনা দিয়ে খোঁজ করা হচ্ছে, কিন্তু এখনও কোনো খবর আসেনি। মহামূল্য ছবি যদি নিয়ে থাকে তাহলে তো সেটাকে বিক্রি করতে হবে। সেই কাজটা কলকাতায় হবারই সম্ভাবনা বেশি। সেই ব্যাপারে পুরোপুরি ভরসা করা যায় বলে মনে হয় না। আপনি বলছেন শহর ছেড়ে চলে যেতে পারে, দেশ ছেড়েও যেতে পারে। বলেন কি? আমার যতদূর ধারণা আজই হংকংয়ের একটা ফ্লাইট আছে। হংকং? এ যে আন্তর্জাতিক পুলিশের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে মশাই। হংকং চলে গেলে আর মহাদেব মণ্ডল কী করতে পারে বলুন? হংকং যে গেছে এমন কোনো কথা নেই,
তবে আপনি না পারলেও আমাকে একটা চেষ্টা করে দেখতেই হবে। আপনি হংকং যাবেন? বেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন নবকুমারবাবু। আরও দু একটা অনুসন্ধান করে নেই, বলল ফেলুদা। তারপর ডিসাইড করব। যদি যাওয়া স্থির করেন তো আমাকে জানাবেন। ওখানে একটি বাঙালি ব্যবসাদারের সঙ্গে আমার খুব আলাপ আছে, পূর্ণেন্দু পাল। আমার সঙ্গে কলেজে পড়তো। ভারতীয় হ্যান্ডিক্রাফটসের দোকান আছে। সিন্ধি পাঞ্জাবিদের সঙ্গে পাল্লা দিয়ে মন্দ করছে না। বেশ তো, আমি গেলে তার ঠিকানা নিয়ে নেব আপনার কাছে। ঠিকানা কেন? আমি তাকে কেবল করে জানিয়ে দিব। সে আপনাদের এসে মিট করবে এয়ারপোর্টে। প্রয়োজনে তার ফ্ল্যাটেই থাকতে পারেন আপনারা। ঠিক আছে, ঘুরে আসুন, ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন মিস্টার মণ্ডল। যদি পারেন আমার জন্য কিছু বিলেতি ব্লেড নিয়ে আসবেন তো মশাই। আমার দাড়ি বড় কড়া, দিশি ব্লেডে সানায় না। মিস্টার মণ্ডল বিদায় নিলেন। যাক, তাহলে শেষমেশ আমাদের পাসপোর্টটা কাজে লাগলো। আমরা তিনজনে আমাদের ঘরে গিয়ে বসার পর বললেন লালমোহনবাবু, 2 বছর আগে বোম্বের প্রেসিডেন্ট হোটেলের একজন আরব বাসিন্দা খুন হন। ফেলুদার বন্ধু বোম্বের ইন্সপেক্টর পট্টবর্ধন মারফত কেসটা ফেলুদার হাতে আসে। সেই সূত্রেই আমাদের আবুধাবি যাবার কথা হয়েছিল। সব ঠিক, পাসপোর্ট টাসপোর্ট রেডি। এমন সময় খবর আসে খুনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। কান ঘেঁষে বেরিয়ে গেল তপসে ভাই, আক্ষেপ করে বলেছিলেন লালমোহনবাবু। কাঠমান্ডু ফরেন কান্ট্রি ঠিকই, কিন্তু পাসপোর্ট দেখিয়ে ফরেনে যাবার একটা আলাদা ইয়ে আছে। সেই ইয়েটা এবার হলেও হতে পারে। লালমোহনবাবু হংকং এর ক্রাইম রেট সম্বন্ধে কি একটা মন্তব্য করতে যাচ্ছিলেন, এমন সময় দরজার বাইরে একটা মৃদু কাশির শব্দ শুনলাম। আসতে পারি? সাংবাদিক রবিন চৌধুরীর গলা। ফেলুদা আসুন বলাতে ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমার আবার মনে হলো একে যেন আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় সেটা বুঝতে পারলুম না। ফেলুদা চেয়ারে গিয়ে দিলেন ভদ্রলোকের দিকে। শুনলাম আপনি ডিটেকটিভ? বসে বললেন ভদ্রলোক। আজ্ঞে হ্যাঁ, সেটাই আমার পেশা। জীবনী লেখার কাজটাও অনেক সময় প্রায় গোয়েন্দাগিরির চেহারা নেয়। একটা নতুন তথ্য, একটা নতুন ক্লুয়ের মতো এসে নতুন দিক খুলে দেয়। আপনি চন্দ্রশেখর সম্বন্ধে নতুন কোনো তথ্য পেলেন নাকি? স্টুডিও থেকে চন্দ্রশেখরের 2টো বাক্স আমি আমার ঘরে নিয়ে এসেছিলাম। তাতে বেশিরভাগই চিঠি, দলিল, ক্যাশমেমো, ক্যাটালগ ইত্যাদি। কিন্তু সেই সঙ্গে কিছু খবরের কাগজের কাটিংও ছিল। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখুন। ভদ্রলোক পকেট থেকে একটা খবরের কাগজের টুকরো বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। তার একটা অংশ লাল পেন্সিল দিয়ে মার্ক করা। এ তো দেখছি ইটালিয়ান ভাষা, বলল ফেলুদা। হ্যাঁ, কিন্তু আমি ডিকশনারি দেখে মানে বের করেছি। এতে বলছে, স্ত্রী ভিক্টোরিয়া ও ছেলে রাজশেখর গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে লা স্কম্পার্সা দেল লোরে রুদ্রশেখর নিয়োগী, অর্থাৎ দ্য লস অফ দেয়ার রুদ্রশেখর নিয়োগী। মৃত্যু সংবাদ। ভুরু কুঁচকে বলল ফেলুদা। রুদ্রশেখর ডেড? চোখ কপালে তুললে বললেন জটায়ু। তা তো বটেই, এবং তিনি মারা যান 1955 সালের 27শে জুলাই। তার সঙ্গে এটাও জানা যাচ্ছে যে তিনি বিয়ে করেছিলেন এবং রাজশেখর নামে তার একটি ছেলে হয়েছিল। সর্বনাশ, এ যে বিস্ফোরণ! ফেলুদা খাট ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আমার নিজেরও সন্দেহ হচ্ছিল, কিন্তু এইভাবে হাতে নাতে প্রমাণ পাওয়া যাবে সেটা ভাবতে পারিনি। আপনি কবে পেলেন এটা? আজই দুপুরে। ইস, লোকটা সটকে পড়ল। কি মারাত্মক ধাপ্পাবাজি! আমি কিন্তু প্রথম থেকেই সন্দেহ করেছিলাম, কারণ আমি কোনো প্রশ্ন করলে হয় উনি এড়িয়ে যাচ্ছিলেন, না হয় ভুল জবাব দিচ্ছিলেন। শেষে অবশ্য প্রশ্ন করা বন্ধই করে দিয়েছিলাম। যাকগে, এই নিয়ে এদের এখন কিছু জানিয়ে কোনো লাভ নেই। এখন লোকটাকে ধরা নিয়ে কথা। তারপর অবশ্যই শাস্তি যেটা দেবার সেটা দেয়া হবে। আপনি সত্যিই গোয়েন্দার কাজ করেছেন, অনেক ধন্যবাদ। রবিনবাবু চলে গেলেন। আমাদের অনেক উপকার করে গেলেন ঠিকই, কিন্তু তাও ওর সম্বন্ধে খটকা লাগছে কেন? ওর শার্টের এক পাশে রক্তের দাগ কেন? ফেলুদাকে বললাম। লালমোহনবাবুও দেখেছেন দাগটা এবং বললেন, হাইলি সাসপিশাস। ফেলুদা শুধু গম্ভীরভাবে একটা কথাই বলল, দেখেছি। আমরা সন্ধে 7টায় বৈকুণ্ঠপুর থেকে বেরিয়ে পড়লাম। রওনা দেবার ঠিক আগে নবকুমার বাবু আমাদের সঙ্গে দেখা করতে এসে একটা অপ্রত্যাশিত ব্যাপার করলেন। ফেলুদার হাতে একটা খাম গুঁজে দিয়ে বললেন, এই নিন মশাই, সামনে আপনাদের অনেক খরচ আছে, এতে কিছু আগাম দিয়ে দিলাম। আমাদেরই হয়ে আপনি তদন্তটা করছেন,
এই ব্যাপারে যেন আপনার মনে কোনো দ্বিধা না থাকে। অনেক ধন্যবাদ। আর আমি পূর্ণেন্দুকে কাল একটা টেলিগ্রাম করে দিব। আপনি যদি যান তাহলে ফ্লাইট নাম্বার জানিয়ে এই ঠিকানায় ওকে একটা তার করে দেবেন। ব্যাস, আর কিচ্ছু ভাবতে হবে না। খামে ছিল 5,000 টাকার একটা চেক। জাল রুদ্রশেখরকে খোঁজার কী করবেন? ফেরার পথে লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। ওর পাত্তা পাবার আশা কম, যদি বা ভদ্রলোক হংকং গিয়ে থাকেন। গেছে কি না গেছে সেটা জানছেন কি করে? জানার কোনো উপায় নেই। তাকে দেশের বাইরে যেতে হলে তার নিজের নামে যেতে হবে। তার পাসপোর্টও হবে নিজের নামে। নবকুমারবাবুর বাবাকে যে পাসপোর্ট দেখিয়েছিলেন ভদ্রলোক, সেটা ছিল জাল, তাতে কোনো সন্দেহ নেই। ক্ষীণদৃষ্টি বৃদ্ধের পক্ষে সেটা ধরার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এয়ারপোর্টে তো আর সে ধাপ্পা চলবে না। তার আসল নামটা যখন আমরা জানি না, তখন প্যাসেঞ্জার লিস্টে দেখে কোনো লাভ নেই। তাহলে একটা ব্যাপার হতে পারে। আমার মনে হয় সেই আর্মেনিয়ান ভদ্রলোকের নাম ঠিকানা নিতে জাল রুদ্রশেখরকে একবার হীরালাল সোমানের কাছে যেতেই হবে। সোমানের সম্বন্ধে যা শুনলাম এবং তাকে যতটুকু দেখেছি, তাতে মনে হয় না সে নাম ঠিকানা দেবে। এত বড় দাঁও সে হাতছাড়া করবে না। ছলে বলে কৌশলে সে জাল রুদ্রশেখরের হাত থেকে ছবিটা আদায় করবে। তারপর সেটা নিজেই হংকং নিয়ে সাহেবকে দিতে যাবে। তাহলে তো সোমানের নাম খুঁজতে হবে প্যাসেঞ্জার লিস্টে। তা তো বটেই। ওটার উপরই তো নির্ভর করছে আমাদের যাওয়া না যাওয়া। লালমোহনবাবুর চট করে চোখ কপালে তোলা দেখে বুঝলাম উনি একটা কুইক প্রার্থনা সেরে নিলেন, যাতে হংকং যাওয়া হয়। যদি যাওয়া হয় তাহলে চীনা ভাষা শেখার প্রয়োজন হবে কি না জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, চীনে ভাষার অক্ষর কটা আছে জানেন? কটা? 10,000। আর আপনার জিভের প্লাস্টিক সার্জারি না করালে চীনের উচ্চারণ বেরোবে না মুখ দিয়ে। বুঝেছেন? বুঝলাম। পরদিন সকালে আপিস খোলার টাইম থেকেই ফেলুদা কাজে লেগে গেল। আজকাল শুধু এয়ার ইন্ডিয়া আর থাই এয়ারওয়েজে হংকং যাওয়া যায় কলকাতা থেকে। এয়ার ইন্ডিয়া যায় সপ্তাহে 1 দিন, মঙ্গলবার। আর থাই এয়ারওয়েজ যায় সপ্তাহে 3 দিন, সোম, বুধ আর শনি। কিন্তু শুধু ব্যাংকক পর্যন্ত, সেখান থেকে অন্য প্লেন নিতে হয়। আজ শনিবার, তাই ফেলুদা প্রথমে থাই এয়ারওয়েজেই ফোন করলো। 5 মিনিটের মধ্যেই প্যাসেঞ্জার লিস্টের খবর জানা গেল। আজই সকালে হীরালাল সোমানি হংকং চলে গেছেন। আমরা সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারি আগামী মঙ্গলবার, অর্থাৎ তরশু। তার মানে হংকংয়ে 3টা দিন হাতে পেয়ে যাচ্ছে হীরালাল সোমানি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে আমরা যতদিনে পৌঁছাবো ততদিনে ছবি সোমানের হাত থেকে সাহেবের হাতে চলে যাবে। তাহলে আমাদের গিয়ে কোনো লাভ আছে কি? কথাগুলি অবশ্যই ফেলুদাই বলেছিল আমাদের শুনিয়ে শুনিয়ে। লালমোহনবাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, টিনটোরেটোর ইটালিয়ান উচ্চারণ কি মশাই? তিনটোরেত্তো, বলল ফেলুদা। নামের গোড়াতেই যখন 3, আর আমি যখন আছি আপনাদের সঙ্গে, তখন মিশন সাকসেসফুল না হয়ে যায় না। যাবার ইচ্ছাটা আমারও ছিল পুরো মাত্রায়, বলল ফেলুদা, কিন্তু যাবার এত বড় জাস্টিফিকেশন খুঁজে পাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। মঙ্গলবার 12ই অক্টোবর রাত 10টায় এয়ার ইন্ডিয়ার 316 নম্বর ফ্লাইটে আমাদের হংকং যাওয়া। বোয়িং 707 আর 737 এ ওড়ার অভিজ্ঞতা ছিল এর আগে। এবার 747 জাম্বো জেটে চড়ার আগের সব ওড়াগুলো ছেলে মানুষই বলে মনে হলো। প্লেনের কাছে পৌঁছে বিশ্বাস হচ্ছিল না যে এত বড় জিনিসটা আকাশে উঠতে পারে। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকে যাত্রীর ভিড় দেখে সেটা আরও বেশি মনে হলো। লালমোহনবাবু যে বলেছিলেন শুধু ইকোনমি ক্লাসের যাত্রীতেই নেতাজি ইনডোর স্টেডিয়াম ভরে যাবে, সেটা অবশ্য বাড়াবাড়ি, কিন্তু একটা মাঝারি সাইজের সিনেমা হলের একতলাটা যে ভরে যাবে তাতে কোনো সন্দেহ নেই। ফেলুদা গতকাল সকালেই পূর্ণেন্দুবাবুকে টেলিগ্রাম করে দিয়েছে আমরা হংকং পৌঁছাবো আগামীকাল সকাল 7:45 হংকং টাইম। তার মানে ভারতবর্ষের চেয়ে 2.5 ঘন্টা এগিয়ে। যেখানে যাচ্ছি সেটা যদি নতুন জায়গা হয় তাহলে সেটা সম্বন্ধে পড়াশোনা করে নেওয়াটাই ফেলুদার অভ্যাস। তাই ও গতকালই অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি থেকে হংকং সম্বন্ধে একটা বই কিনে এনেছে। আমরা সেটা উল্টে পাল্টে ছবিগুলো দেখে বুঝেছি হংকংয়ের মতো এমন জমজমাট রংদার শহর খুব কমই আছে। লালমোহনবাবু উৎসাহে ফেটে পড়ছেন ঠিকই, কিন্তু যেখানে যাচ্ছেন সেই জায়গার সম্বন্ধে ধারণা এখনও মোটেই স্পষ্ট নয়। একবার জিজ্ঞেস করলেন চীনের প্রাচীরটা দেখে আসার কোনো সুযোগ হবে কিনা। তাতে ফেলুদাকে বলতে হলো যে চীনের প্রাচীর হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়নায়, পিকিংয়ের কাছে, আর হংকং হচ্ছে ব্রিটিশদের শহর।
পিকিং হংকং থেকে অন্তত 500 মাইল। আবহাওয়া ভালো থাকলে জাম্বো জেটের মতো এমন মোলায়েম ঝাঁকনি শূন্য ওড়া আর কোনো প্লেনে হয় না। মাঝরাত্রে ব্যাংককে নামে প্লেনটা, কিন্তু যাত্রীদের এয়ারপোর্টে নামতে দেবে না শুনে দিব্যি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকালে উঠে জানালা দিয়ে চেয়ে দেখি আমরা সমুদ্রের উপর দিয়ে উড়ে চলেছি। তারপর ক্রমে দেখা গেল জলের উপর উঁচিয়ে আছে কচ্ছপের খোলার মতো ছোট ছোট সব দ্বীপ। প্লেন নিচে নামছে বলে দ্বীপগুলো ক্রমে বড় হয়ে আসছে, আর বুঝতে পারছি তার অনেকগুলোই আসলে জলে ডুবে থাকা পাহাড়ের চূড়া। সেগুলোর উপর দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম পাহাড়ের ঘন সবুজের উপর সাদার ছোপ। আরও কাছে আসতে সেগুলো হয়ে গেল পাহাড়ের গায়ে থরে থরে সাজানো রোদে চোখ ঝলসানো বিশাল বিশাল হাই রাইজ। হংকংয়ে ল্যান্ডিং করতে হলে পাইলটের যথেষ্ট কেরামতির দরকার, সেটা আগেই শুনেছি। 3 দিকে সমুদ্রের মাঝখানে এক চিলতে ল্যান্ডিংয়ের স্ট্রিপ হিসেবে একটু গন্ডগোল হলেই জলে ঝপাং, আর বেশি গন্ডগোল হলে সামনের পাহাড়ের সঙ্গে দড়াম। কিন্তু এই দুটোর কোনোটিই হলো না। মোক্ষম হিসাবে প্লেন গিয়ে নামলো ঠিক যেখানে নামবার সেইখানে, থামলো ঠিক যেখানে থামবার, আর তারপর উল্টো মুখে গিয়ে টার্মিনাল বিল্ডিংয়ের পাশে ঠিক এমন জায়গায় দাঁড়ালো যে চাকার উপর দাঁড় করানো দুটো 4 কোনা মুখওয়ালা সুড়ঙ্গ এগিয়ে এসে ইকোনমি ক্লাস আর ফার্স্ট ক্লাসের দুটো দরজার মুখে বেমালুম ফিট হয়ে গেল। ফলে আমাদের আর সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো না, সোজা দরজা দিয়ে বেরিয়ে সুড়ঙ্গে ঢুকে টার্মিনাল বিল্ডিংয়ের ভেতরে পৌঁছে গেলাম। হংকংয়ের জবাব নেই, বললেন চোখ ছানা বড়া লালমোহনবাবু। এটা হংকংয়ের একচেটে ব্যাপার নয় লালমোহনবাবু, বলল ফেলুদা। ভারতবর্ষের বাইরে পৃথিবীর সব বড় এয়ারপোর্টেই প্লেন থেকে সোজা টার্মিনাল বিল্ডিংয়ে ঢুকে যাবার এই ব্যবস্থা। হংকংয়ে 1 মাসের কম থাকলে ভিসা লাগে না, কাস্টমসেও বিশেষ কড়াকড়ি নেই, তাই 20 মিনিটের মধ্যে সব লেঠা চুকে গেল। লাগেজ ছিল সামান্যই, 3 জনের 3টা ছোট সুটকেস আর কাঁধে একটা করে ছোট ব্যাগ। সব মাল আমাদের সঙ্গেই ছিল। কাস্টমস থেকে বেরিয়ে এসে দেখি একটা জায়গায় লোকের ভিড়। তাদের মধ্যে একজনের হাতে একটা হাতলের মাথায় একটা বোর্ডে লেখা পি মিটার। বুঝলাম ইনি হচ্ছেন পূর্ণেন্দু পাল। পরস্পরের মুখ চেনা নেই বলে এই ব্যবস্থা। ওয়েলকাম টু হংকং বলে আমাদের অভ্যর্থনা করলেন পালমশাই। নবকুমার বাবুরই বয়স, অর্থাৎ 40-42-এর মধ্যেই। মাথায় টাক পড়ে গেছে, তবে দিব্যি চকচকে স্মার্ট চেহারা, আর গায়ের খয়েরি স্যুটটাও তার মতোই চকচকে। ভদ্রলোক যে রোজগার ভালোই করেন আর এখানে দিব্যি ফুর্তিতে আছেন সেটা আর বলে দিতে হয় না। একটা গাঢ় নীল জার্মান ওপেল গাড়িতে গিয়ে আমরা উঠে বসলাম। ভদ্রলোক নিজেই ড্রাইভ করেন, ফেলুদা ওর পাশের সামনে বসলো, আমরা দুজন পেছনে। আমাদের গাড়ি রওনা দিয়ে দিল। এয়ারপোর্টটা কাউলনে, বললেন মিস্টার পাল। আমার বাসস্থান এবং দোকান দুটোই হংকংয়ে, কাজেই আমাদের বে পেরিয়ে ওপারে যেতে হবে। আপনার উপর এমনভাবে ভর করার জন্য সত্যিই লজ্জিত, বলল ফেলুদা। ভদ্রলোক কথাটা উড়িয়েই দিলেন। কি বলছেন মশাই, এইটুকু করব না? এখানে একজন বাঙালির মুখ দেখতে পেলে যে কীরকম লাগে তা কি করে বলে বোঝাবো। ভারতীয় গিজগিজ করছে হংকংয়ে, তবে বঙ্গ সন্তান তো খুব বেশি নেই। আমাদের হোটেলের কোনো ব্যবস্থা হয়েছে, তবে আগে চলুন তো আমার ফ্ল্যাটে। আপনি তো ডিটেকটিভ? আগে হ্যাঁ। কোনো তদন্তের ব্যাপারে এসেছেন তো? হ্যাঁ, একদিনের মামলা। কাল রাত্রেই আবার এয়ার ইন্ডিয়াতেই ফিরে যাব। কি ব্যাপার বলুন তো? নবকুমার বাবুদের বাড়ি থেকে একটা মহামূল্য পেন্টিং চুরি হয়ে এখানে এসেছে। এনেছে সোমানি বলে এক ভদ্রলোক, হীরালাল সোমানি। এটা চালান যাবে এক আর্মেনিয়ানের হাতে। জিনিসটার দাম বেশ কয়েক লাখ টাকা। বলেন কি? সেটাকেই উদ্ধার করতে হবে। ওরে বাবা, এ তো ফিল্মের গল্প মশাই। তাই আর্মেনিয়ানটি থাকেন কোথায়? এর অফিসের ঠিকানা আমার কাছে আছে। সোমানে কি কলকাতার লোক? হ্যাঁ, এবং তিনি এসেছেন গত শনিবারের ফ্লাইটে। সে ছবি ইতিমধ্যেই সাহেবের কাছে পৌঁছে গেছে। সর্বনাশ! তাহলেও সাহেবের সঙ্গে একবার দেখা করে ব্যাপারটা বলতে হবে। চোরাই মাল ঘরে রাখা তার পক্ষেও নিরাপদ নয়, সেটাই তাকে বুঝিয়ে দিতে হবে। পূর্ণেন্দুবাবুকে বেশ চিন্তিত বলে মনে হলো। লালমোহন বাবুকে একটু গম্ভীর দেখে গলা বেশি না তুলে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? হংকংকে কি বিলেত বলা চলে? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বললাম, তা কি করে বলবেন? বিলেত তো পশ্চিমে, আর এটা তো ফার ইস্ট। তবে বিলেতের যা ছবি দেখেছি তার সঙ্গে এর কোনো তফাৎ নেই।
ফেলুদার কান খাড়া, কথাগুলো শুনে ফেলেছে। বলল, আপনি চিন্তা করবেন না লালমোহনবাবু, আপনার গড়পাড়ের বন্ধুদের বলবেন হংকংকে বলা হয় প্রাচ্যের লন্ডন, তাতেই ওরা যথেষ্ট ইমপ্রেসড হবেন। প্রাচ্যের লন্ডন? গুড। ভদ্রলোক প্রাচ্যের লন্ডন বলে বিড়বিড় করছেন। এমন সময় আমাদের গাড়িটা গোদ করে একটা চওড়া টানেলের ভেতর ঢুকে গেল। সার বাঁধা হলদে বাতিতে সমস্ত টানেলের মধ্যে একটা কমলা আভা ছড়িয়ে পড়েছে। পূর্ণেন্দুবাবু বললেন, আমরা নাকি জলের তলা দিয়ে চলেছি। আমাদের মাথার উপরে হংকং বন্দর। আমরা বেরোবো একেবারে হংকংয়ের আলোয়। লালমোহনবাবু বললেন, এমন দুর্দান্ত শহর, তার নামটা এমন হুপিং কাশির মতো হলো কেন? হংকং মানে জানেন তো? জিজ্ঞেস করলেন পূর্ণেন্দুবাবু। সুবাসিত বন্দর, বলল ফেলুদা। বুঝলাম, ও খবরটা পেয়েছে ওই বইটা থেকে। বেশ কিছুক্ষণ এই পথ চলার পরে টানেল থেকে বেরিয়ে দেখলাম ছোট বড় মাঝারি নানা রকম জলযান সমেত পুরো বন্দরটা আমাদের পাশে বিছিয়ে রয়েছে, এবং তারও পিছনে দূরে দেখা যাচ্ছে ফেলে আসা কাউলুন শহর। আমাদের বাঁয়ে এখন বিশাল হাইরাইজড, কোনোটা আপিস, কোনোটা হোটেল, প্রত্যেকটার নিচে লোভনীয় জিনিসের দোকানে ঠাসা। পরে বুঝেছিলাম পুরো হংকং শহরটা একটা অতিকায় ডিপার্টমেন্টাল স্টোরের মতো। এমন কোনো জিনিস নেই যা হংকংয়ে পাওয়া যায় না। কিছু দূর গিয়ে বাঁয়ে ঘুরে দুটো হাইরাইজের মাঝখান দিয়ে আমরা আরেকটা বড় রাস্তায় গিয়ে পড়লাম। এমন রাস্তা আমি কখনোই দেখিনি। ফুটপাত দিয়ে চলেছে কাতারে কাতারে লোক, আর রাস্তা দিয়ে চলেছে ট্যাক্সি, বাস, প্রাইভেট গাড়ি আর ডাবল ডেকার ট্রাম। ট্রামের মাথা থেকে ডান্ডা বেরিয়ে তারের সঙ্গে লাগানো, কিন্তু রাস্তার লাইন বলে কিছু নেই। রাস্তার দুপাশে রয়েছে দোকানের পর দোকান। তাদের সাইনবোর্ডগুলো দোকানের গা থেকে বেরিয়ে আমাদের মাথার উপর এমনভাবে ভিড় করে আছে যে আকাশই দেখা যায় না। চীনে ভাষায় লেখা হয় ওপর থেকে নিচে, তাই সাইনবোর্ডগুলোও ওপর থেকে নিচে, আর এক একটা 8-10 হাত লম্বা। ট্রাফিক প্রচণ্ড, আমাদের গাড়িও চলছে ধীরে, তাই আমরা আঁশ মিটিয়ে দেখে নিচ্ছি এই অদ্ভুত শহরের অদ্ভুত রাস্তার চেহারাটা। কলকাতার ধর্মতলাতেও ভিড় দেখেছি, কিন্তু সেইখানে অনেক লোকের মধ্যেই যেন একটা যাচ্ছি যাবো ভাব, যেন তাদের হাতে অনেক সময়। রাস্তাটা যেন তাদের দাঁড়িয়ে আড্ডা মারার জায়গা। এখানে লোকের কিন্তু সকলেই ব্যস্ত, সকলেই হাঁটছে, সকলেরই তারা। বেশিরভাগই চিনে, কিন্তু সাহেব মেমও আছে। তাদের হাতে ক্যামেরা, চোখে কৌতূহলী দৃষ্টি, আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে এদিক ওদিক ঘাড় ঘোরানো দেখেই বোঝা যায় এরা ট্যুরিস্ট। অবশেষে এই রাস্তাও পেছনে ফেলে একটা সরু রাস্তা ধরে একটা অপেক্ষাকৃত নিরিবিলি অঞ্চলে এসে পড়লাম আমরা। পরে জেনেছিলাম এইটার নাম প্যাটারসন স্ট্রিট। এখানেই একটা 32 তলা বিল্ডিংয়ের 7 তলায় পূর্ণেন্দুবাবুর ফ্ল্যাট।